পয়সা দিয়ে গহনার নৌকোয় যাওয়া ছাড়া উপায় নেই। কত ভাড়া নেবে কে জানে। জিজ্ঞাসা করতে গহনার নৌকার মাঝি বলে, সোনাখালি হয়ে তীরে তীরে দেবীগঞ্জ পৌঁছে পদ্মা পার হয়ে কুবেরকে কেতুপুরে তারা নামিয়ে দিতে পারবে না। হাসাইলের খাল পর্যন্ত তারা এ তীর ঘেঁষে চলবে। কুবের সেখানে নামতে পারে, ভাড়া মাথা পিছু 3 আনা। হাসাইলের খাল থেকে কেতুপুর 2 ক্রোশের কম নয়। এই রাত্রে অতখানি পথ কপিলা হাঁটতে পারবে কিনা সন্দেহ। কুবের জিজ্ঞাসা করে, কি করি কপিলা? কপিলা বলে, না গেলাম আইস, কাইল বিয়ানে গোপীরে দেখা মেলা করুম। থাকুম কই নাই, তাই কি হয়? ডাকাত না গুন্ডা নৌকার মাঝি কে জানে। কপিলা কি পারে এই নদীর ঘাটে খোলা নৌকোয় শুয়ে থাকতে? ওই তো ঘাটের হোটেল দেখা যায়, ওখানে একটা ঘর ভাড়া নেওয়া যাক। কি আর করবে কুবের, দর দস্তুর করে 6 আনায় বড় একটা ঘরের একদিকে ছাঁচের বেড়ায় ঘেরা স্থানটুকু ভাড়া করে। দরজা বা ঝাঁপ কিছুই নেই, ঢুকবার জন্য একটু ফাঁক রেখে ঘিরে দিয়েছে। ঘরের মধ্যে সারি সারি মোটা পাটি পাতা। অতিথিরা রাত্রে শয়ন করবে। ঘেরা স্থানটুকুর মধ্যে একখানা পাটিতেই মেঝের প্রায় সবটা ভরে গিয়েছে। বাইরে খোলা চালার নিচে খাওয়ার জায়গা, রান্নাঘরেও কতগুলো পিঁড়ে পড়ে। চালাটার মাঝখানে একটা কালি পড়া লণ্ঠন রাখা হয়েছে, বাকি সর্বত্র জ্বলছে কেরোসিনের কুপি। কুবের গিয়ে চালার নিচে বসে খেয়ে আসে। চালার বাইরে সকলের দিকে পিছন ফিরে বসে খোলা আকাশের নিচে খায় কপিলা। তারপর 1 পয়সার পান কিনে আনে কুবের। ঘেরা স্থানটুকুর মধ্যে বসে দুজনে নীরবে পান চিবায়। সারা দিন কত হাঙ্গামা, কত হাঁটাহাঁটি গিয়েছে। দুপুরে স্নান হয়নি, পেটে ভাত পড়েনি। ক্রমে ক্রমে দুজনেরই ঢুল আসতে থাকে। আরেকটু রাত হলে কুবের উকি দিয়ে দেখে কাপড় মুড়ি দিয়ে কেউ কেউ পাটিতে শুয়ে পড়ছে। কোনো পাটিতে বসে কেউ টানছে তামাক। কুবের উঠে দাঁড়ায়, বলে, শো কপিলা। তুমি কই যাও? ওই পাটিতে শুই গিয়া আমি যামু কই? ক্ষীণ ভীরু কণ্ঠে কপিলা বলে, না যাইও না মাঝি। কুবের কি রেগে যায়? কড়াসুরে জিজ্ঞাসা করে, কি করুম তবে? ধরামো মাঝি। কি আর করবে কুবের? আবার সে পাটিতে বসে। কপিলা তার চাদরখানা পুটুলি করে তাকে বালিশ করে দেয়। তার নিজের মাথায় দেওয়ার জন্য ছোট একটা পিঁড়ি আছে। কুবের শুয়ে পড়লে এতক্ষণে কপিলা চুল খুলে দেয়। আঙুল দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলে, গোপীর লাইগা পেরান্ডা পোড়ায় মাঝি, সে বুঝি ডরাইয়া কাইন্দা মারে। বুঝতে পারা যায় কপিলা কাঁদছে। কেডা জানে কবে মাইয়া সাইরা উঠা বাড়িতে যাইব, মাইয়ারে ফেলা কেমনে ফিরুম মাঝি খাইল। কুবের কাঠ হয়ে পড়ে থাকে। এখানে কাঁদছে কপিলা, ওখানে মালাও হয়তো কাঁদছে এখন। পথের দিকে চেয়ে কত কি হয়তো ভাবছে মালা, আর গোপী কি করছে তা যেন ভাবাও যায় না। পরদিন ভোরে আগে ঘুম ভাঙল কপিলার। হাই তুলে সে উঠে বসল, ঠেলা দিয়ে কুবেরকে তুলে দিল। বেড়ার বাইরে পাটিতে এখনো রাত্রির অতিথিরা নাক ডাকাচ্ছে। শুধু বাইরের দুয়ারের কাছে কেরোসিন কাঠের বাক্সে বসে তামাক টানছে হোটেলের মালিক। রান্নাঘরে দাসী উনানের ছাই তুলছে। কপিলাকে দেখে ঘুমন্ত কুকুরটা উঠে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। মৃদুমধুর শীত পড়েছে। কুবেরের চাদরখানা পরে কপিলা প্রথমে নদীতে ডুব দিয়ে এলো। তারপর স্নান করতে গেল কুবের। কুবের ফিরে আসা পর্যন্ত কপিলা ঘেরা স্থানটুকুর মধ্যে লুকিয়ে রইল। পুরুষের দৃষ্টিপাতে আজ বড় লজ্জা করছে কপিলার।
দিনের আলোয় আজ তার মনে হচ্ছে জগৎ শুদ্ধ সকলেই বুঝে জানে যার পাশে শুয়ে এসে রাত কাটিয়েছে সে তার স্বামী নয়। মুড়ি আর বাতাসা কিনে কুবের ফিরে এলো। দুমুঠো খেয়ে কপিলা বলল, আর সে খাবে না। না খাক, কুবেরের পেটে জায়গা আছে ঢের। ধীরে ধীরে মুড়ি আর বাতাসা শেষ করে সে বলল, লা যাই হাসপাতাল। তখন সবে রোদ উঠেছে। এত সকালে গোপীর সঙ্গে তারা দেখা করতে পারল না। 9টা পর্যন্ত হাসপাতালের সামনে বসে থাকতে হলো। তারপর ঘন্টাখানেক গোপীর কাছে থেকে তাকে অনেক আশ্বাস ও সান্ত্বনা দিয়ে ঘাটে ফিরে এলো। জহরের শালা নুরুলের নৌকা কাঠের বোঝা নামিয়ে দেবীগঞ্জ ফিরে যাচ্ছিল। সেই নৌকোয় তারা উঠে বসল। গ্রামের ঘাটে নেমে কুবের বলল, বাড়ির যা কপিলা, আমি গণেশের লগে দেখা কইরা যাই। বাড়িতে যদি ঝড়ঝাপটা ক্রন্দন ঘনিয়ে থাকে, প্রথম ধাক্কাটা কপিলার উপর দিয়েই যাক। কপিলা কিন্তু একা বাড়িতে যেতে রাজি হলো না। রুখে বলল, আরে পুরুষ। তখন আর কথাটা না বলে কুবের হনহন করে বাড়ির দিকে চলতে আরম্ভ করলো। কপিলা পিছিয়ে পড়ল। পথে যার সঙ্গে দেখা হলো সেই সাগ্রহে গোপীর সংবাদ জিজ্ঞাসা করলো। চাপা হাসি, ঢাকা পরিহাস, রূঢ় ইঙ্গিত কিছুই কারো কাছে জুটল না কুবেরের। এত কি সুনাম সে রেখে গিয়েছিল গ্রামে, যে কপিলার সঙ্গে একটা পুরো রাত্রি অজানা স্থানে অতিবাহিত করে এসেও সে সুনাম নিটোল অক্ষত দেখতে পাচ্ছে। ব্যাপারখানা কি? চলতে চলতে হঠাৎ কুবেরের মনে পড়ে, দুজন তো নয়, গোপীকে ধরলে তারা যে 3 জন। গ্রামের লোক তাকে আর কপিলাকে হোটেলের চাঁচের বেড়ার নির্জনতায় পৃথকভাবে কল্পনা করেনি, তাদের সঙ্গে গোপীকেও একত্র চিন্তা করেছে। কারো মনে তাই সন্দেহ জাগবার অবকাশ থাকেনি। কুবের দাঁড়ালো। কপিলা কাছে এলে বলল, দেখ কপিলা, জিগাইলে কইস রাইতে হাসপাতালে ছিলাম গোপীর কাছে। কপিলা মাথা নেড়ে বলল, দূরা, মিশা কথা আমি কই না মাঝি। বলে খানিক আগে কুবের যেমন করেছিল তেমনি হনহন করে কপিলা এগিয়ে গেল। কে জানে কি আছে কপিলার মনে। বারণ না মেনে কাল ও আমিন বাড়িতে গিয়ে থেকে গেল। আজ বারণ না মেনে সত্য কথা বলতে চায়। বলুক, পুরুষ মানুষ কুবের, কি ভয় তার? কপিলার সত্যবাদিতার ফল যদি কেউ ভোগে, ভুগবে কপিলাই। বাড়ি গিয়ে কুবের দেখলো মালার কাছে কপিলা সবিস্তারে আমিন বাড়ির কাহিনী বলছে। কাছে চাটাইটার উপর সে বসে পড়ল। মালা কি সবই বলবে নাকি কপিলা, হোটেলে রাত্রি যাপনের কথা পর্যন্ত? কপিলা বলে যায় সন্ধেবেলায় কি বিপদেই তারা পড়ল, হাসপাতালে থাকতে দিল না, ফিরবার নৌকো পাওয়া গেল না, কোথায় যায়? শেষে এক মোক্তার বাবু দয়া করে তাদের আশ্রয় দিলেন। কি নাম জান মাঝি মোক্তার বাবুর? মুখ ফিরিয়ে কপিলা জিজ্ঞাসা করলো কুবেরকে। কুবের থতমত খেয়ে বলল, কেডা জানে? জি গাও নাই। কুবের মাথা নাড়ল। 2 দিনের মধ্যে আর গোপীকে দেখতে যাওয়া হলো না। জীবিকা অর্জন করতেই কুবের ব্যস্ত হয়ে রইল। পরের দিন সকালে মালা ভয়ানক গোলমাল আরম্ভ করে দিল। আই গো কুবেরের পাষাণ প্রাণ, মেয়েটাকে সে যে কোথায় রেখে এলো, আর কি তার খবর নিতে হবে না? জন্মের মতো রেখে দিয়ে এসেছে নাকি মেয়েকে? এমন যে নিশ্চিন্ত হয়ে আছে কুবের। সারা রাত মাছ ধরে কুবের তখন বাড়ি ফিরেছে। ভাত খেয়ে দুপুরবেলা আমিন বাড়ি রওনা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে মালাকে শান্ত করল। তারপর ঘুমোতে গেল পিসির ঘরে। ঘুমিয়ে উঠে স্নান করে আসা অবধি সে আর চোখে চাইতে লাগলো কপিলার দিকে। কে জানে কপিলা আজ সঙ্গে যেতে চাইবে কিনা। কপিলা কিছু বলে না, একবার সামনে আসে, একবার অন্তর্হিত হয়। খেতে বসে কুবের বলে, খাইয়া ওইঠাই আমিন বাড়ি রওনা দিমু কপিলা। ফিরবা নাইস? হেডা জানে, হয়তো হোটেলে থাকুম। হোটেলে কেন? থাইকো, মুক্তার বাবুকে বাড়ি থাইকো। বলে কপিলা হাসে।
লজ্জা পেয়ে ঘাড় হেট করে কুবের খেয়ে যায়। না, কপিলার মনের হদিশ পাবার ভরসা তার আর নেই। কখন কি বলবে, কখন কি করবে, কিছুই অনুমান করতে পারা যায় না। খেয়ে উঠে কুবের ময়লা চাদরটা গায়ে জড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। বড় সে গম্ভীর হয়ে গিয়েছে, যেন এমন একটা অপমান সম্প্রতি তার জুটেছে যা তার প্রাপ্য নয়। বড় নির্মম কপিলা, বড় দুর্বোধ্য তার ব্যবহার। রওনা হওয়ার সময় কুবেরকে 4 আনা পয়সা দিয়ে কপিলা বলল, কপিরে ফল কিনা দিবা মাঝি? তারপর মালাকে বলল, মাঝির লগে যামু নাকি দিদি? মালা বলল, তার গিয়া কাম কি? তখন কপিলা বিষণ্ণভাবে একটু হাসলো। কুবেরের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, মাঝি কি কাও? কুবের মাথা নাড়ল, তাড়াতাড়ি বের হয়ে গেল। আমিনবাড়ি এসে পৌঁছলো অপরাহ্নে। কপিলার পয়সা দিয়ে স্টিমার ঘাট থেকে কমলা লেবু কিনে গোপীকে দেখতে গেল। নদী তীরে ফিরে এলো সন্ধ্যাবেলা। আজ বাড়ি ফিরবার নৌকোর অভাব নেই, তবু কুবেরের কেন যেন ফিরতে ইচ্ছে হচ্ছিল না। অনেক রাত্রি অবধি নদী তীরে বসে থেকে সে হোটেলে ভাত খেতে গেল। খেতে খেতে সে শুনতে পেল বাজারে আজ ভাসান যাত্রা হচ্ছে। আজ কুবের কাছে না থাকলে কেউ ভয় পাবে না। খেয়ে উঠে সে বাজারের দিকে পা বাড়ালো। বাজারে টিনের চালার নিচে যেখানে তরি তরকারির দোকান বসে, সেইখানে যাত্রার আসর বসেছে। লোক জমেছে ঢের। কুবের একপাশে বসে পড়ল। পান বিলির দোকান ছাড়া এত রাত্রে পসরা সাজিয়ে কেউ নেই। রূপকন্যারাও যাত্রা শুনতে এসেছে। পেশাদার দল নয়, আলু বেচা তেল বেচা মানুষের শখের দল। অনেকে হয়তো পড়তেও জানে না, একে ওকে দিয়ে পড়িয়ে শুনিয়ে শুনিয়ে পাঠ মুখস্থ করেছে। শক্ত শক্ত অনেক শব্দই উচ্চারণ হয় না, তাই হাস্যকর রকমে ভেঙে জিহ্বার উপযোগী করে নিয়েছে। বক্তৃতাগুলি কথ্য ও শুদ্ধ ভাষায় এক অপরূপ খিচুড়ি। পোশাক পরিচ্ছদের যেমন অভাব, অভিনেতা নির্বাচনের কাণ্ডজ্ঞানেরও তেমনি অভাব। বালক লক্ষিন্দরের পাশে তার চেয়ে 1 হাত বেশি লম্বা বেহুলা নির্বিকার চিত্তে পাঠ বলে, গলাটি মিহি বলে আর চমৎকার মেয়েলি ঢঙে অভিনয় করতে পারে বলে ওকে বেহুলা করা হয়েছে, আর কিছু দেখবার প্রয়োজন হয়নি। তবু রাত জেগে ভিড় করে সকলে ভাসান যাত্রা শোনে। একবার নয়, বহুবার। ভাঙা হারমোনিয়াম আর ঢ্যাপসা তবলার সঙ্গত, মশালের লাল আলো, আলু বেচা তেল বেচা অভিনেতা। তবু কি মোহ এ যাত্রার। কুবের ঠায় বসে থাকে। ঝিমিয়ে ঝিমিয়ে অভিনয় চলে। মা মনসা একটা গান করেন, চাঁদ সদাগর দুটো কথা বলে, মৃত লক্ষিন্দর উঠে একটা গান করে আবার মরে যায়। কোথায় কখন কোন দৃশ্যে শুরু? সর্পদুষ্ট লক্ষিন্দরের জন্য বেহুলার বহুল বিলাপের পর মা মনসা আবার কেন গান গেয়ে গেয়ে চাঁদ সদাগরকে ভয় দেখিয়ে যান যে তাকে পুজো না করলে লক্ষিন্দরকে সাপে কাটবে। এসব বুঝবার দরকার হয় না। কুবের মন দিয়ে যাত্রা শোনে। রাত্রি শেষ করে যাত্রা শেষ হলে পেঁয়াজের যে খালি বস্তাটার উপর সে এতক্ষণ বসেছিল তার উপরেই কাত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু বেশিক্ষণ ঘুমানোর সুযোগ সে পায় না। সকাল হতে না হতেই তাকে ঠেলে তুলে দেওয়া হয়। সেখানে এবার দোকান বসবে। অনেক বেলায় সে গ্রামে ফিরে দেখতে পায় বাড়িতে অতিথি এসেছে, কপিলার স্বামী শ্যামা দাস।